দ্বিতীয় পর্বের প্রচার শেষ। এই কদিনের যেন একটা কোলাহলের পরিসমাপ্তি। কাল বাদে পরশু 142টা আসনে রাজ্যে শেষ দফার ভোট গ্রহণ। এবার ভোটে, বাংলার ভোটে সব ইস্যুকে সরিয়ে রাখলে ধর্মের মেরুকরণ কি কোথাও একটা ফ্যাক্টর হতে চলেছে? সংখ্যালঘু ভোট নিয়ে একটা কমন একটা ধারণা, একটা নেগেটিভ কাজ করে, কিন্তু তার বাইরে বড় সংখ্যায় যে হিন্দু ভোট রয়েছে সেটা কতটা ফ্যাক্টর, মোদ্দা কথা হিন্দুত্ব কতটা ফ্যাক্টর হতে পারে, একটু বোঝার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। এ রাজ্যে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোট খুব একটা স্ট্রং কনসেপ্ট নয় কখনোই। সংখ্যালঘু ভোট নিয়ে একটা নেগেটিভ এখনও যেমন কাজ করে, বাম আমলেও ছিল, একটা বড় ভোট যেত বামেদের কাছে সংখ্যালঘু ভোট। কংগ্রেসের কিছু জেলায় একটা বড় প্রভাব ছিল। 2007-8 থেকে সংখ্যালঘু ভোট আস্তে আস্তে তৃণমূলের দিকে শিফট করে, কিন্তু হিন্দু ভোট ছিল কোথাও একটা ওপেন ছিল। এবারের ভোটে কোথাও কি হিন্দুত্ব একটা বড় ফ্যাক্টর হতে পারে? দেখো সম্রাট, তুমি সংখ্যালঘু ভোটের প্রসঙ্গটা আমাকে পরে আরেকবার মনে করিয়ে দিও। তার আগে তুমি যেটা দিয়ে শুরু করেছো যে হিন্দুত্ব ফ্যাক্টর, আমি আজকের কি পরিস্থিতি সেটা তো বলবোই। আমি আজ থেকে 5 মাস 6 মাস আগে, ধরো এই নভেম্বর নাগাদ একটা ঘটনা বলি। দুর্গাপুজোর পরে বিজয়া দশমীতে যে শুভেচ্ছা বিনিময়ের জন্য, সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই যে চা চক্র, সেই চা চক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার এখনো স্পষ্ট মনে আছে, যে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ একটা সম্পৃক্ততা স্তরে যাবে, একটা স্যাচুরেশন পয়েন্টে। তার মানে আজকের কি পরিস্থিতি সেটা তো পরে বলছি আমি, যে তৃণমূলও কিন্তু এটা আন্দাজ করেছিল যে রিলিজিয়াস পোলারাইজেশন সেটা পশ্চিমবঙ্গে এই 2026-এর ভোটে একটা স্যাচুরেশন পয়েন্টে যাবে। মানে যা এর আগে ছিল তার থেকে অনেকটা বাড়বে এবং একটা 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 রেকর্ড জায়গায় যাবে। সেটা কতটা স্যাচুরেশন পয়েন্ট মানে তো ডিফাইন ছিল না। আজকেও আমি কিন্তু ডিফাইন করতে পারবো না, কেন পারবো না সেটাও আমি বলছি। কিন্তু যাবে যে একটা হিন্দুত্ব একটা হাওয়া উঠবে, এটা কিন্তু একটা স্পষ্ট তৃণমূলের মধ্যেও একটা আশঙ্কা ছিল। কেন ছিল? তার কারণ হচ্ছে 2024 সালে যে লোকসভা ভোট হলো, সেই লোকসভা ভোটে যখন বিজেপির আসন সংখ্যা কমে গেল, 18 থেকে নেমে 12-তে এলো, অমিত শাহরা দিল্লিতে একটি মিটিং ডাকেন, যেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এরা যান। এবং অমিত শাহদের কাছে শুভেন্দুজিরা বলেন, দেখো পশ্চিমবঙ্গে তো সংখ্যালঘু ভোট বিজেপি পাওয়ার কোথাও না, পশ্চিমবঙ্গে কেন কোথাও পাওয়ার আশা করে না, পায়ও না, পেলেও খুব ক্ষুদ্র একটা অংশ পায়, কিছু পায় সামান্য অংশ। তো তখন ওদের কাছে একটা আলোচনা যেটা উঠে আসে, যে পশ্চিমবঙ্গে যদি ইলেকট্রাল সাকসেস দরকার হয় তাহলে একটা চরম উগ্র হিন্দুত্বের পলিটিক্স করতে হবে, মেরুকরণ করতে হবে। এবং তুমি দেখো যে 2024-এর লোকসভা ভোটের পর থেকেই শুভেন্দুর ল্যাঙ্গুয়েজ কতটা বদলে গেছে। হাইপার আলট্রা একটা হিন্দুত্বের পলিটিক্স সেটা শুভেন্দু কিন্তু কন্টিনিউয়াসলি করে গেছে। এই যে বারবার রোহিঙ্গা বলা, কেন? শুভেন্দুর পলিটিক্যাল জার্নি যদি তুমি বিজেপির আগের অধ্যায় দেখো, তাহলে শুভেন্দু সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে। নন্দীগ্রামে একটা বড় অংশ সংখ্যালঘু, এটা আমি খুব ভালো করে জানি যে বড় অংশের সংখ্যালঘু তাদেরকে নিয়ে। কিন্তু যখন বিজেপিতে এসে যখন দেখলেন যে ইলেকট্রাল সাকসেস, অমিত শাহরা বললেন যে একমাত্র তখনই আসতে হবে যে বিজেপির ভোট শেয়ার বাড়তে পারে। কিভাবে বাড়তে পারে? যে অলরেডি 38% ভোট বিজেপির কাছে আছে 2021-এ নির্বাচন এবং 2024-এ নির্বাচন, পরপর দুটো ভোটে 38% করে ভোট আছে। এবার এটা যদি ফার্দার কোথা থেকে আসবে? ভোট তো মঙ্গল গ্রহ থেকে বা চাঁদ থেকে আসবে না, একেবারেই নয়। তাহলে যে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল থেকেও যদি কিছু সম্ভব হয় যে হিন্দু ভোটকে শিফট করা দুটোই যায়, তবেই একটা কম্পিটিশনের জায়গায় যাবে। উত্তরবঙ্গে এই হিন্দুত্বের কারণে উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠন বিজেপির তুলনায় দুর্বল। উত্তরবঙ্গে এই যে হিন্দুত্বের পলিটিক্স দিয়ে কিন্তু বিজেপি সংগঠনটা তৈরি হয়েছে, দক্ষিণবঙ্গে সেটা হয়নি। এবার দক্ষিণবঙ্গে তুমি দেখো যে অ্যাগ্রেসিভ হিন্দু ক্যাম্পেইন। আজকে শেষ বাজারে
শুভেন্দুর প্রচারে কি দেখলে? শুভেন্দুর প্রচারে দেখলে যে গৈরিক বসন বেশ কিছু সন্ন্যাসী স্বামী তাদের নিয়েটা হলো। এর কিন্তু তুমি মনে করলে যে গতকাল ঠিক হয়েছে? যেদিনকে অমিত শাহ নমিনেশন ফাইল করার জন্য শুভেন্দুর রোড শোতে এসেছিলেন এবং যে খবর দা ওয়াল প্রথম সবার আগে করেছিল অমিত শাহ সামিল হবেন, সেই সঙ্গে সেদিন থেকেই জানা ছিল যে আজকের দিনের কৌশল স্থির করা অনেক দিন আগে থেকে। এবং তুমি দেখো আজকের তুমি কি কি ফ্রেম দেখতে পেলে, বা গত 72 ঘন্টায় তুমি কি কি ফ্রেম দেখতে পেয়েছো? তুমি দেখতে পেয়েছো ঠাকুর বাড়িতে গিয়ে নরেন্দ্র মোদী, তুমি দেখতে পেয়েছো ঠনঠনিয়া কালীবাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুমি দেখতে পেয়েছো আজকে শুভেন্দু অধিকারীর শেষ পদযাত্রা, ওই শেষ বাজারের পদযাত্রা, তুমি দেখতে পেয়েছো আজকে গঙ্গাসাগরে গিয়ে অমিত শাহ গঙ্গা সমুদ্র স্নান, কপিল মুনির আশ্রম, এবং 23 পল্লী দুর্গা মণ্ডপে গিয়ে শুভেন্দু অধিকারী পুজো দিয়ে প্রচার শেষ করা। কালীঘাট দিয়ে শুরু করেছিলেন নমিনেশনের। তুমি তাহলে আজকের লাস্ট ফ্রেমটা কি? হিন্দু, পুরোটাই হিন্দু। এবং এর নেপথ্যে আরো একটা পলিটিক্স আছে, আরো একটা কারণ ভাবনা আছে। সেই ভাবনাটা কি? বিজেপির মধ্যে যে ভাবনা, সেটা হচ্ছে যে দেখো, এটা আমি বিজেপির মধ্যেই বলছি, মানে বিজেপির ভাবনা তো বিজেপির, তৃণমূলের ভাবনা তৃণমূলের, সেটাকে তুমি সমালোচনা করতে পারো বা সেটাকে নিয়ে তুমি কাউন্টার করতে পারো, কিন্তু যার ভাবনা তার তো ভাবনাই। সেটা হচ্ছে যে বিজেপি মনে করে, মানে বিজেপির এই যে যারা শুভেন্দু অধিকারী, অমিত শাহ, এরা মনে করেন যে তৃণমূলের পলিটিক্যাল বা রাজনৈতিক মতাদর্শ কি? তৃণমূলের রাজনৈতিক মতাদর্শ ছিল অ্যান্টি সিপিএমিজম, যেটা দিয়ে উত্থান তৃণমূলের। অ্যান্টি সিপিএমিজম দিয়েই তৃণমূলের শুরু। তাহলে যখন সিপিএম রাজনৈতিকভাবে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, তাহলে মতাদর্শের জায়গাটাও দুর্বল হয়ে যাচ্ছে, কিছু নেই। তখন তৃণমূলের মধ্যে অ্যাকচুয়ালি হিন্দু আর মুসলমান, এটা বিজেপির ভাবনা, আমার কথা নয় কিন্তু। তাহলে তৃণমূলের মধ্যেও যখন মতাদর্শটা দুর্বল হয়ে গিয়ে শুধু হিন্দু আর মুসলমান হয়ে যাচ্ছে, তাহলে তৃণমূলের মধ্যে থেকেও একটা হিন্দু ভোটকে আমি টানতে পারি। সেই কারণেই হিন্দু 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 হিন্দু, এবং যে পার্সেন্টেজটা তৃণমূলের দরকার। এবার তুমি যেটা বলছিলে যে পশ্চিমবঙ্গে এই ভোটে হিন্দুত্বের ফ্যাক্টরটা কতটা কাজ করতে পারে, দেখো পশ্চিমবঙ্গে 15 বছরের তৃণমূলের সরকার, 15 বছরের তৃণমূলের সরকারের জন্য যা যা অ্যান্টি ইনকামবেন্সি থাকতে পারে সবটা রয়েছে, সবটা আছে, এবং সেটা নিয়ে মানুষের মধ্যে আলোচনা আছে। ঠিক আছে, যে আলোচনাটা মানুষের মধ্যে নেই, যেটা মানুষ খুলে বলছে না, কিছু কিছু কথা বলছে, যখন জিজ্ঞাসা করছো তখন আলোচনায় বেরিয়ে আসছে, এবং সেটা খোঁচালে বেরিয়ে আসছে। এবং সেটা কার কাছ থেকে বেরিয়ে আসছে? গ্রামে বেরিয়ে আসছে, শহরে আরো বেশি বেরিয়ে আসছে। শহরে কি ধারণা ছিল যে শিক্ষিত বাঙালি, ভদ্রলোক বাঙালি হচ্ছে উদার, অনেক বেশি লিবারাল, ঠিক আছে, সবাইকে সঙ্গে নিয়ে এটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ আছে। অথচ তুমি দেখবে আজকে শিক্ষিত সেকুলার ধর্মনিরপেক্ষ, আজকে শিক্ষিত বাঙালি যেটা অংশের মধ্যেই, তুমি দেখবে যে একটা অংশের মধ্যে তারা কিন্তু এই যে পোলারাইজেশনের বা হিন্দুত্বের ভাবনাটা ঢুকে গেছে। তোমার অনেক সময় অনেকের সাথে কথা বলতে গিয়ে তোমার বিস্ময় জাগবে। প্রথম দু একটা কথায় হয়তো নয়, কিন্তু তারপর একটু খোঁচালে কখনো কখনো বেরিয়ে আসছে। ঠিক আছে, বেরিয়ে আসছে। তো এবার যেটা এই ভোটে মাপা যাচ্ছে না, সেটা হচ্ছে এই হিন্দুত্বের ওয়েভটা অ্যাকচুয়ালি কতটা গভীর। হিন্দুত্বের ওয়েভ আছে একটা, যতটা গভীর হবে তত তার ইম্প্যাক্ট বেশি হবে, কিন্তু এই গভীরতাটাই মাপা যাচ্ছে না। আলোচনাটা আছে কিন্তু। কালকে আমি হুগলিতে গেছি, আমি কনস্টিটিউয়েন্সির নামটা বলবো না, মানে পারপাসফুলি বলবো না কনস্টিটিউয়েন্সির নাম, কিন্তু আমি কালকে হুগলিতে গেছি। যাওয়ার পরে প্রথম যে চায়ের দোকানটিতে আমি গিয়ে চা খেয়েছি, সেই চায়ের দোকান, সেই ভদ্রলোক আমায় কি বলেছেন যে পদ্ম। এবার চায়ের দোকানটা কেন, চায়ের দোকানে মানে যে আলোচনাটা যে দিকটা বেশি ভারী থাকে, চায়ের দোকানদারও মোটামুটি ভাবে ভাবনাটা মোল্ড হয়ে যায়। এবং তার কারণ আছে, কেন তিনি পদ্ম, কেন ইত্যাদি প্রভৃতি। এবং এইটা তুমি দেখবে যে আজকে কলকাতা শহর, মফস্বল থেকে ছাড়িয়ে গ্রামে পর্যন্ত এটা ছড়িয়ে গেছে। কিন্তু ওটাই বলছি, ছড়িয়ে যেতে আমরা দেখেছি তার গভীরতা। এবং আমি এই যে ভোটে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হুগলি,
2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, খুব পুরো স্টেট তো ঘুরতে পারিনি, যা ঘুরেছি তাতে এই আলোচনাটা প্রিভেলেন্ট ভালো রকম ভাবে আছে। শুধু গভীরতা মাপা যাচ্ছে না যে এটা কতটা এর ডেপথ, যে কতটা এটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং যদি এই ভোটে কোনো ওয়েভ আন্ডার কারেন্ট কাজ করে, আমার মতে সেই আন্ডার কারেন্টটা হচ্ছে একটা হিন্দুত্বের আন্ডার কারেন্ট। কারণ প্রতিষ্ঠান বিরোধিতার যে ওয়েভ আলোচনা বা এসআইআর নিয়ে যে কাউন্টার ওয়েভ, সেটা তো দৃশ্যমান। এবং 15 বছর পর একটা প্রতিষ্ঠান বিরোধিতার এটা একটা খুব শুধু স্বাভাবিক। 15 বছর পর কেন, তুমি বলো যে 2011 সালে তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছিল, 5 বছরই একটা প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়। তখনই সারদা 2016 ফেস করতে হয়েছে। সারদা চিটফান্ড কাণ্ডের সময় 2016-তে ফেস করতে হয়েছে, করাপশন ইস্যু তো 2016 থেকে ফেস করতে হয়েছে। পরবর্তীকালে যখন আবার 2021-এর ভোট এসছে, তখন আরো ফার্দার অ্যাড হয়েছে জিনিসপত্র। 2021 থেকে 2026-এ তোমার আরো ফার্দার হয়েছে, শিক্ষা দুর্নীতি বেরিয়ে গেছে, ধরপাকড় হয়েছে, আরজি করের মতো ঘটনা ঘটেছে। এবং এই যে গত 10-12 বছর ধরে তো একটা প্রতিষ্ঠান বিরোধিতার উপাদানগুলো নিয়ে আমরা সব আলোচনা করেছি, ফলে এটা তো আর গোপন নয়। যেটা নিয়ে আমরা খুলে আলোচনা করতে দেখি না, হয়তো কেউ কেউ খুলে আলোচনা করেন, সেটা হচ্ছে হিন্দুত্বের বিষয়টা, যেটা সে অর্থে খুলে আলোচনা করার ক্ষেত্রে কোথাও একটা সংকোচ কাজ করতে। এবং তুমি দেখো, যেমন আইপ্যাকের মতো একটা পেশাদার সংস্থাকে নিয়ে তৃণমূল কাজ করে, অনেকেই জানে না যে আইপ্যাক কি করে। আইপ্যাক তো স্ট্র্যাটেজি ব্যাটেজি সব ঠিক করে, প্লাস হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালিসিস করে, যে মানুষ কি বলছে। এবার সেন্টিমেন্ট অ্যানালিসিস করে, মানে আইপ্যাকের মতো সংস্থা, আমি আইপ্যাকই করে আমি একটু বলতে চাইছিলাম যে এই ধরনের সেন্টিমেন্ট অ্যানালিসিস করে তাহলে তার সেগুলোকে কারেক্টিভ মেজার্স নেয় বা একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করে। বিজেপির সঙ্গেও তো এরকম পেশাদার সংস্থা রয়েছে, তারাও তো একটা সেন্টিমেন্ট অ্যানালিসিস করছে। সেই সেন্টিমেন্ট অ্যানালিসিস না করলে আজকে শেষ বাজারের প্রচারে কেন গঙ্গাসাগরে ডুব লাগালেন অমিত শাহ? তার আগের ছবিটা কি দেখছো? বজরংবলীতে পুজো। তার সঙ্গে কি দেখছো? শুভেন্দু অধিকারীর সকাল থেকে যে প্রচার, সেই প্রচারেও মন্দিরের মধ্যে ঢুকে যাওয়া, বিকেলবেলায় কিছু গৈরিক সাধু সন্ন্যাসীকে নিয়ে, যেটা পূর্ব পরিকল্পিত 20-25 দিন আগে থেকে, তাদেরকে নিয়ে একটা পদযাত্রা পরিকল্পিত ভাবে একটা শেষ দিনেও হচ্ছে একটা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠনঠনিয়া কালীবাড়িতে যাওয়া এবং এবং আজকে যে ফাইনাল যে চিঠি, একটা খোলা চিঠি লিখেছে, সেখানেও তো এটা একটা এভিডেন্ট রয়েছে। তো এইটাই বলছি যে এই ভোটে ওয়ান অফ দ্য ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে কিন্তু এই হিন্দুত্বের ফ্যাক্টরের ওয়েভ, সেটা কতদূর পর্যন্ত প্রসারিত বা কতদূর পর্যন্ত গভীর, এইটা কিন্তু হয়তো অনেকেই মাপতে পারছেন না। এটা মাপা সহজও নয়। কিন্তু তুমি একটা কথা বলছো যে 2024-এর পর থেকেই হচ্ছে লোকসভা ভোটে ভোট পার্সেন্টেজ দেখার পর 2021-এর সঙ্গে প্রায় একই রকম ছিল, তারপর থেকেই হচ্ছে বিজেপি এটা কৌশলগতভাবে খুব সুপরিকল্পিতভাবে এই জিনিসটা করার চেষ্টা করেছে। এখন তৃণমূল গভর্নমেন্ট, তৃণমূল কংগ্রেসের একটা ব্যাপার হচ্ছে যে একটা কমন ন্যারেটিভ, যে সংখ্যালঘু ভোটের উপর ভিত্তি করে ভোটটায় হিন্দু ভোটের একটা সামান্য অংশ পেলেই তাদের বাজিমাত হয়। এবার তৃণমূল কংগ্রেস সেও তো বসে নেই, সে তো পাল্টা একটা কাউন্টার করার জন্য, তুমি জগন্নাথ মন্দির বলো, হ্যাঁ, কি মহাকাল মন্দিরের ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন, ইমামদের পাশাপাশি পুরোহিতদের ভাতা চালু করেছেন। এই যে পাল্টা কাউন্টার, এটা তুমি কি বলবে? এটা কি কোথাও গিয়ে একে কাউন্টার করতে পারবে বা কিছু? আমি একটা কথা বলি সম্রাট, আমি ভুল হতে পারি, আমি ঠিক হতে পারি, দর্শকরাও বিচার করবেন আমি ঠিক বলছি কিনা। কিন্তু আমি অন্তত এই যে গত 30 দিনের যে হাই ভোল্টেজ প্রচার, কোথাও পুরীর জগন্নাথ মন্দিরের দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কোনো আলোচনা শুনিনি। ইভেন মেদিনীপুরে গিয়ে আমি শুনিনি, পূর্ব মেদিনীপুরে আমি তো গেছি, কাঁথি, এগড়া, নন্দীগ্রাম, এই জায়গাগুলো তো দিয়ে আমি গেছি, থেকেছি আমি, সেখানে গিয়েও আমি কিন্তু জগন্নাথ মন্দির নিয়ে কোনো আলোচনা, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মনে করিয়ে দিচ্ছেন, বিভিন্ন মঞ্চে করিয়েছেন, কিন্তু তুমি পাবলিক আলোচনায় তুমি জগন্নাথ মন্দির কতবার শুনেছো? আমি তো শুনিনি। এবার আমি শুনিনি মানে আলোচনা হচ্ছে না এটা আমি বলবো না, এই ধৃষ্টতা আমি করবোই না। তুমি বেশ কিছু জেলায় গেছো, যতই জেলায় যাই না কেন, আমি যতই জেলায় যাই না, আমি তো হাজারে হাজারে কাতারে লোকের সাথে কথা বলিনি, আমি কিছু সংখ্যক মানুষের সাথে কথা বলেছি, কিন্তু আমার অভিজ্ঞতাতে নেই। এবার অন্য কারোর অভিজ্ঞতা থাকতেই পারে।
মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে গেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো সারা বছর ধরেই পুজো পার্বণ করেন। তিনি বাড়িতে কালী পুজো করেন, তিনি পয়লা বৈশাখের দিন কালীঘাটে যান, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার যে টেনিয়ার 15 বছরে, সেখানে তিনি হিন্দু আবেগের যে জায়গাগুলো, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, কালীঘাটের মন্দিরের স্কাই ওয়াক, তারপরে ইভেন জনজাতিদের যে আবেগের জায়গা, জগৎ থান, মাঝি থান, এইগুলো তো তিনি করেছেন, ঠাকুর বাড়িতে যাওয়া মতো। কিন্তু আজকের দিনে আলোচনায় দেখো, পলিটিক্সে পারসেপশন ইজ এভরিথিং। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন ব্রাহ্মণ পরিবারের একজন মেয়ে, তো কিন্তু পারসেপশন ইজ এভরিথিং। তৃণমূলের সঙ্গে হিন্দুত্বের পলিটিক্সটাকে, মানে হিন্দুত্ব, তৃণমূল, হিন্দু, এটাকে কেউ বলছে? এটা তো বিজেপি হিন্দুত্বটা কোথাও গিয়ে যেন বিজেপি হাইজ্যাক করে নিয়েছে। এটা বিজেপিরই, মানে ওরা বিজেপির একটা স্ট্রং, হ্যাঁ বিজেপি। তুমি আজকে বিজেপি, আমি দেখছি পশ্চিমবঙ্গে, আমি ধরো দিল্লিতে সাংবাদিকতা করার পরে আমি 2016-তে ফিরে এসেছি, এবং 16 সালের থেকেই আমি পশ্চিমবঙ্গে দেখছি যে রামনবমীর দিন একটা উত্তরোত্তর সক্রিয় একটা কর্মসূচি RSS, বিজেপি, সংঘ পরিবারে, বিশ্ব হিন্দু পরিষদে দেখতে পাচ্ছি। একটা প্রিলিউড তৈরি হয়ে গেছিল গত 4-5 বছর ধরে রামনবমীতে একটা, এখনো তো ক্রমশ উত্তর বেড়ে গেছে, এমনকি তৃণমূল করতে বাধ্য হচ্ছে। তৃণমূল করতে, কিন্তু তুমি বলো যে তৃণমূলের একাংশ যে রামনবমী করছে, তার ইম্প্যাক্ট কি আছে? হয় না যে ন্যাচারাল, সহজাত, যেটা লালকৃষ্ণ আডবাণী উগ্র হিন্দু নেতা বলে পরিচিত ছিলেন, যিনি রামরথে চড়ে অযোধ্যা আন্দোলনে নেমেছিলেন। সেই লালকৃষ্ণ আডবাণী যখন ইসলামাবাদে গিয়ে জিন্নাকে সেকুলার বললেন, সেটা কি মানুষ নিয়েছিল? বিজেপির মধ্যেই সমালোচনার মুখে পড়ে গিয়েছিলেন, দলের অন্দরেই কঠিন সময়। দলের রাজ্য সভাপতি, এই সভাপতি সরিয়ে দিয়ে রাজনাথ সিংকে এনে দিয়ে, তাকে তো একটা সময় ছায়া, মানে আমি একটা পিরিয়ডে আমি দেখেছি, একটা সময়ের ইয়েতে, যে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে মানে প্রায় যোগাযোগই রাখতো না অর্ধেক বিজেপি নেতা, প্রায় এক ঘরে হয়ে গেছিলেন উনি। পরবর্তীকালে বারাণসীতে সম্ভবত যে RSS এর একটি মিটিং হয়, তাদের মানে ওদের গোটা বছরের একটা মিটিং, সেই মিটিংটাতে ওরা ঠিক করে যে অপশন নেই, আমাদের 2009 লোকসভা ভোটের ফেস নেই। এবং তখন 2007 সালের গুজরাট ভোটের যেদিনকে ফলাফল ঘোষণা হয়, তার ঠিক আগের দিন লালকৃষ্ণ আডবাণীর নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। এটা একটা মজার ঘটনা, ঠিক আছে? সেই স্টোরিও আমি লিখেছিলাম, এইটুকুনি আমি দাবি করতে পারি, আমার ন্যাশনাল এক্সক্লুসিভ ছিল স্টোরিটা। তার কারণ হচ্ছে যে বিজেপির মধ্যে আবার RSS এর মধ্যে আবার একটা অংশের ভয় ছিল যে 2007 সালে যদি নরেন্দ্র মোদী সেকেন্ড টাইম চিফ মিনিস্টার হয়ে যায়, তাহলে উনি প্রাইম মিনিস্টার পদের দাবিদার, 7 সালে প্রাইম মিনিস্টার পদের দাবিদার হয়ে যেতে পারেন। সেই জন্য তার আগেই লালকৃষ্ণ আডবাণীর নাম তোমার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। আমার মনে আছে যে সম্ভবত বিজয় কুমার মালহোত্রার বাড়িতে দিওয়ালি মিলনে ওই চাট খেতে খেতে কোনো একজন RSS নেতা আমাকে এই কথাটা বলেছিলেন। তো সেটা আমি যে সংবাদপত্রে কাজ করতাম, তাতে একটা 5-এর পাতায়, প্রথম পাতাতেও জায়গা দেয়নি, 5-এর পাতায় খবরটা বেরিয়েছিল যে গুজরাট ভোটের ফলাফল ঘোষণার আগে লালকৃষ্ণ আডবাণীর নাম ঘোষণা করে দেওয়া হবে। তো আমার মনে আছে গুজরাট ভোটের ফলাফল সম্ভবত 12ই ডিসেম্বর প্রকাশ হয়েছিল। 11 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনে হলো, আরে আমি যে খবরটা লিখেছিলাম আজ পর্যন্ত তো হলো না, এবার তারা আমাকে অফিস টেনে ধরবে, তাহলে তুমি কি খবর লিখেছো? বিকেলবেলা 3টের সময় ডেইলি বিজেপি ব্রিফিং হতো, বিজেপি ব্রিফিংয়ে গেছি, 3টের সময়তেও কোনো আলোচনা নেই। হঠাৎ করে 4:30-র সময় বললো, 5টার সময় বিজেপির কোর কমিটির মিটিং। আমি তখন কলকাতা অফিসে ফোন করে বললাম যে আমার খবর সত্যি প্রমাণ হয়ে গেছে, কারণ আমি জানি কোর কমিটি মিটিং মানে আজকেই অ্যানাউন্স হবে। এবং সেদিনকে সন্ধ্যে 6:30-র সময় অ্যানাউন্স হয়ে গেল যে লালকৃষ্ণ আডবাণী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এত যে গৌরচন্দ্রিকা করলাম, তো যেখান থেকে শুরু, যে লালকৃষ্ণ আডবাণীও যখন জিন্না এপিসোডে গিয়ে হাত পুড়িয়েছিলেন, গ্রহণযোগ্য হয়নি। তারপরে সহজাত নয়, কোণঠাসা হয়ে পড়েছিলেন, যার সাথে যেটা যায়। তৃণমূলও নিজেকে একটা ধর্মনিরপেক্ষ সেকুলার মুসলিমদের প্রতি একটা তার সহমর্মী একটা পলিটিক্যাল একটা অবস্থান তৈরি করেছে। তো কিন্তু সেটার সাথে ওই হিন্দুত্ব আর সফট হিন্দুত্ব বলে কিছু হয় না, ঠিক আছে? হিন্দুত্ব একটাই, কড়া পাকের হিন্দুত্ব। সফট হিন্দুত্ব তো গুজরাটে সোনিয়া গান্ধীও করতে গিয়েছিলেন, হয়েছিল কি? সফল হয়নি।
সফট হিন্দুত্ব বলে কিছু হয় না, হয় হিন্দুত্ব মানে করা, না হলে কিছুই না। তো এইটা বিজেপি পারপাসফুলি 2024 সালের লোকসভা ভোটের পর থেকেই শুরু করেছে এবং উত্তরোত্তর বাড়িয়ে গেছে। শুধু মাঝখানে কি করেছে, মাঝখানে শ্রমিক ভট্টাচার্যের মতো একজন নেতা, যিনি একটুখানি বাঙালি এবং উদার বাঙালি, যিনি একটুখানি সহাবস্থানের কথা বলছেন, যিনি একটুখানি সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলছেন, এবং যিনি বলছেন মুসলমানদের জন্যই বা মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে, হ্যাঁ একটা ব্যাপার করেছেন। কিন্তু এটা কঠিন একটা সময় একেবারে। এবং তুমি মনে করে দেখবে যে স্বপন দাশগুপ্তের সাথে সাক্ষাৎকারে আমি কি জিজ্ঞাসা করেছিলাম, যে পশ্চিমবঙ্গে 27% মুসলমান, তো 27% সংখ্যালঘু, এবং সেটা তো বিক্ষিপ্ত না, সমষ্টিগতভাবে 27%। তো এদেরকে যদি আদৌ কোনো বিজেপি ক্ষমতা আসে তাহলে তাদের কথা তো ভাবতে হবে। তখন উনি বলেছিলেন কি যে হ্যাঁ এইটা একটা মানে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, ন্যাচারাল ডিস্টেন্স, তো কোনো একটা জায়গায় একটা কনভারসেশন প্রয়োজন, একটা কনভারসেশন শুরু করা জরুরি। এবার আমি একটা মানে তুমি বিজেপি এটা একটা অনেক দিনের পরিকল্পিতভাবে করছে, কতটা সফল বা কিছু একটা যাচ্ছে সেভাবেই যাচ্ছে, এবং তৃণমূল একটা পাল্টা কাউন্টার, কিন্তু সেটার কতটা বিশ্বাসযোগ্যতা সবকিছু হলো। বিজেপি জায়গা থেকে কৌশল, তৃণমূল জায়গা থেকে কৌশল, লক্ষ্য হিন্দুত্ব বা হিন্দু ভোট। তা আমার প্রশ্ন হচ্ছে, হিন্দুরা আসল তো ভোটার, সেক্ষেত্রে হিন্দুরা কি কোথাও গিয়ে, হিন্দুরা এতদিন একটা ওপেন ছিল, আমিও বলছিলাম একটা দ্বিধাবিভক্ত ছিল বিভিন্ন দলের জন্য, কোথাও যদি হিন্দুরা এক কাট্টা হয় সেটাতে তার মানে আমি কি বলবো, সরকার গঠনেই বা কতটা বড় ভূমিকা নিতে পারে। এবং দেখো এক কাট্টা মানে কি, মানে দেখো এমন তো নয় যে সমস্ত হিন্দু মিলে একজোট হয়ে বিজেপিকে ভোট, এরকম তো হবে না। কিন্তু দেখো বিজেপি এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর। দেখো এই ভোটের ফ্যাক্টরগুলো বিজেপির জন্য কি কি আর তৃণমূলের জন্য কি কি যদি আমরা সাজিয়ে দেখি তাহলেই বুঝতে পারবো। তৃণমূলের জন্য যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস, স্টিল শি ইজ দ্য টলেস্ট লিডার অফ ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স। একদম। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বেনিফিশিয়ারি গ্রুপও তৈরি করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, যুবশ্রী, কন্যাশ্রী ইত্যাদি প্রভৃতি। থার্ড হচ্ছে যে তৃণমূলের অর্গানাইজেশনাল স্ট্রেংথ, এইগুলো তো আছে, এগুলো নিয়ে একটা তৃণমূলের একটা ফরমেশন তৈরি হয়েছে, প্লাস সংখ্যালঘু ভোট, এটা নিয়ে তৃণমূলের। তো বিজেপির ক্ষেত্রে কি কি আছে, বিজেপির ক্ষেত্রে ধরো এই যে অ্যান্টি ইনকামেন্সি ফ্যাক্টর, প্লাস হচ্ছে এই যে এটাই একটা হিন্দুত্বের রাজনীতি, এটা আমি বলতে চাইছি যে এটাকে মিশিয়েছে, এবং হিন্দুত্বের পলিটিক্সের এই চড়া জায়গায় আসার আগেই তো 38% হয়ে গেছে, এবং 38%টা যখন হয়েছে 2021 সালে, তখন তো যেভাবে বিজেপি ভোটটা করেছে সেটা একটা অবিন্যস্ত অগোছালো বিজেপি। তখন আর একটু গুছিয়ে ভোটটা করতে পারলে হয়তো ভোট শেয়ার একটু এদিক ওদিক হতেও পারতো। তাহলে সেইখান থেকে অ্যান্টি ইনকামেন্সিটা আর একটু বাড়ারই কথা, মানে বিজেপির যেটা ধারণা, বিজেপির যেটা আশা করছে। প্লাস হচ্ছে তুমি একটা এক্সট্রা লেয়ার অফ হিন্দুত্বের পলিটিক্স করো, প্লাস হচ্ছে তুমি এসআইআর দিয়ে দুধ থেকে জল কমাও, ঠিক আছে। তো এইরকম ভাবে তো বিজেপি, প্লাস হচ্ছে তুমি মমতা বন্দ্যোপাধ্যায় বেনিফিশিয়ারি ভোটটাকে কাটার জন্য 1,500 টাকার জায়গায় 1,500 টাকার জায়গায় 3,000 টাকা বলো, এইটা কোনো ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে 1,500 টাকা 3,000 টাকা করে বিজেপি অ্যাকচুয়ালি পুরো লক্ষ্মীর ভান্ডারের ভোটটাকে নিজের দিকে নিয়ে যেতেছে, এরকম না। বিজেপি সেটা এক্সপেক্ট করে না। একটা পার্সেন্টেজ যদি মনে করে যে 100 জন লোকের মধ্যে, মহিলার মধ্যে 3 জন থেকে 4 জন মহিলাকে যদি আমি কনভিন্স করতে পারি, তাহলেই তো মহিলা ভোটের মধ্যে 3% থেকে 4% সুইং। একদম। and 3% 4% of women vote swing মেজর ফ্যাক্টর হয়ে যাবে। তো আমি এইটা তো বিজেপি কোনোভাবেই বলছে না, যে ভাববেও না যে 3,000 টাকা বললাম মানে গোটা লক্ষ্মীর ভান্ডারে যে মহিলারা লক্ষ্মীর ভান্ডারে যারা ভোট দেন তারা সবাই মিলে বিজেপি ভোটার হয়ে যাবে, কিন্তু একটা 3 to 4% 5% সুইং দরকার। তো এইটা হচ্ছে বিজেপির কালেকটিভ একটা জায়গা, সেইখানে হিন্দুত্বটা একটা বড় ফ্যাক্টর বিজেপির জন্য, এবং এটা এমন একটা ইমোশনাল ফ্যাক্টর যে ফ্যাক্টরটা দিয়ে তুমি আর্থিক বিষয় আশয়, টাকা পয়সা, ইভেন পলিটিক্যাল আইডিওলজিটাকেও লঘু করে দিতে পারো, মতাদর্শের জায়গাটা কোথাও গিয়ে ঢাকা পড়ে যেতে পারে। এন্ড অফ দ্য ডে ভারতীয় রাজনীতিতে ফরচুনেটলি বা আনফরচুনেটলি তুমি দেখো যে ধর্ম দিয়ে অনেক কিছু অনেক কিছু ঢেকে অনেক কিছু করে দেওয়া যায়, অনেক কিছু দুর্বল করে দেওয়া যায়।
অনেক কিছু ঠেলে আমরা কি বলি ধর্মভীরু, এক্স্যাক্টলি ধর্মভীরু বলি কিনা, ধর্মভীরু। তাহলে ধর্মভীরুই যদি হয়, ভীরুতা যদি থাকে, তাহলে তো সেই ভীরুকে তো তুমি ধর্ম দিয়েই তুমি তাকে একটা পোলারাইজ করতে পারো। একেবারে। আমার আরেকটা কৌতূহল যে বিজেপির তো এই হিন্দুত্ব পলিটিক্স বরাবরের, এবং জাতীয় রাজনীতিতেও কংগ্রেসের হিন্দু ভোট ক্ষয়ের পেছনে বিজেপির এই রাজনীতি কাজ করেছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই যে কড়া পাক, হিন্দুত্বের কড়া পাক, এটা এতটা কিছুটা দেরিতে কেন? এর আগে কেন বিজেপি এই মানে এটা তুরুপের তাস হোক বা যেটাই হোক না কেন, এই অস্ত্র প্রয়োগটা এতটা দেরিতে কেন করছে 2026-এ এসে? এটা কিছুটা তুমি বলেছো, তোমার আলোচনাতেই এসেছে, তাও সেটা এই স্ট্র্যাটেজি আগে কেন এতটা? আগেও বিজেপি চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। আগেও বিজেপির চেষ্টা সফল হয়নি, এবং বিজেপির মনে হয়েছিল 2021 সালে যে করাপশন ইস্যুটাই বা এতটাই বড় জিনিস যে ওইটা দিয়েই বৈতরণী পার হয়ে যাব, সেই কারণেই হয়নি। কিন্তু তারপরে দেখেছে যে ওইটা দিয়ে আর কিছু হচ্ছে না, ওইটাও একটা মানে স্পেন্ট ফোর্স হয়ে গেছে। 2016 থেকেই কাজ করেনি ওটা কোথাও। তুমি বলো যে আজকের ভোটে করাপশনটা ডেফিনেটলি অ্যান্টি ইনকামেন্সির একটা ছোট একটা পার্ট হিসেবে ইস্যু, কিন্তু বিজেপি শুধু করাপশনটা নিয়ে ক্যাম্পেইন করছে। এই ভোটের আগে কটা ধরপাকড় হয়েছে, যেটুকুনি ইডিসিবিআই হচ্ছে সেটা হচ্ছে যে আর করাপশন এর আগে পরীক্ষিত সার্জিক্যাল স্ট্রাইকের মতন ওই সিটটাকে বাঁচানোর জন্য বা ঠিক করার জন্য, না রাসবিহারী, হাবড়া, একদম ঠিক আছে, সার্জিক্যাল স্ট্রাইক এক একটা ধরে, ঠিক আছে। কিন্তু এই ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়কে ঢুকিয়ে দিলাম, ভোটের আগে এই করে দিলাম, জ্যোতিপ্রিয় মল্লিককে ডেকে দিলাম, মানিক ভট্টাচার্য, যে এই পুরো স্রোতের মতো যাচ্ছে, এইটা কি আর হচ্ছে? কারণ বিজেপি বুঝতে পেরেছে শুধু ওটা দিয়ে আর হবে না। মোটামুটি যে নির্যাস আমাদের আলোচনা ছিল। তুমি একটা কথা সম্রাট, তুমি সেই সংখ্যালঘু ভোটের কথাটা, হ্যাঁ, আমি তোমার শুরুতেই আমি বলেছিলাম সংখ্যালঘু ভোটের বিষয়টা, আর কি তুমি বলেছিলে পরে বলবে বিষয়টা নিয়ে। না, আমি একটা কথাই বলতে চাইছিলাম, সেটা হচ্ছে দেখো, সংখ্যালঘু ভোটটা একটা সময় বামেদের দিকে মূলত ছিল, কিন্তু মুর্শিদাবাদ, মালদা, এসব চত্বরে, উত্তর দিনাজপুর কংগ্রেসের একটা বড় একটা স্ট্রং জায়গা, একদম স্ট্রং মাসবেস ছিল সংখ্যালঘুদের মধ্যে। তৃণমূলে কিন্তু রাতারাতি ভাবে সংখ্যালঘু ভোটটা শুধু তৃণমূলের জন্য শিফট করেনি। তৃণমূল 2009 সালে যখন কংগ্রেসের সাথে জোট করলো, তখন সংখ্যালঘুদের মনে হলো যে দুটো সেকুলার পার্টি কংগ্রেস এবং তৃণমূল, তারা যখন একজোট হচ্ছে, তখন নিশ্চিন্তে বামেদের থেকে গিয়ে আমরা ওখানে শিফট করতে পারি, এবং বামেদের বিরুদ্ধে একটা প্রবল অ্যান্টি ইনকামেন্সির ক্ষোভ তৈরি হয়েছিল। তো সেই কারণে ওটা শিফট করেছিল। তারপরে উন্নয়ন নিয়ে একটা ক্ষোভ ছিল। হ্যাঁ, তারপরে দেখো তুমি বামেরাও ক্রমশ দুর্বল হয়ে গেছে, কংগ্রেসও ক্রমশ দুর্বল হয়ে গেছে। তারপরে সংখ্যালঘুদের মনে হচ্ছে স্বাভাবিক গতিতেই একটা বিজেপিকে ঠেকাতে পারে একমাত্র তৃণমূলই, সেই কারণে তারা তৃণমূলের সাথে আছে। আমি মনে করি না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সংখ্যালঘুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল কিছু করে ফেলেছেন। তোমার কি মনে হয় সংখ্যালঘু এলাকায় যাও না, কি উন্নয়ন হয়েছে? মানে একটা সংখ্যাগুরু এলাকার আর একটা সংখ্যালঘু এলাকা, তুমি যদি দেখো সংখ্যালঘু এলাকাতে উন্নয়নটা মানে কি এমন চোখে পড়ার মতো, সেটা কি হয়েছে, এক্সট্রা কি হয়েছে? যেটা 100 দিনের কাজ এরা পেয়েছে, 100 দিনের কাজ ওরা পেয়েছে, এখানে বাংলা বাড়ি হয়েছে, ওখানে বাংলা বাড়ি হয়েছে, কিন্তু অ্যাপ্রোচ অ্যাটিটিউডে কর্মসংস্থান বলো বা যেটাই বলো, সংখ্যালঘুরা কি আছে, মানতেই হবে অনেকটা পিছিয়ে আছে। সরকারি চাকরিতে মাইনরিটিদের রিপ্রেজেন্টেশন কত পার্সেন্ট? উচ্চশিক্ষায় মাইনরিটিদের রিপ্রেজেন্টেশন কত পার্সেন্ট? রেশিও দেখলে খুবই কম হবে। তো বিশাল কিছু মাইনরিটিদের জন্য হয়েছে এরকম নয়, বা সংখ্যালঘুদের জন্য বৃহৎ হিন্দু অংশ যে খুব যে সমস্যায় পড়ে আছেন এরকমও নয়, কিন্তু একটা ধারণা তৈরি হয়ে গেছে। ধরো পাক সার্কাসে যদি দেখা যায় যে 3 জন ছেলে মিলে এরকম বাইক চালা যাচ্ছে, তাতেই মানুষের মনে হয় যে সামান্য বিষয় নিয়ে একটা পারসেপশনের জায়গা একটা তৈরি হয়ে গেছে। সংখ্যালঘুদের কিছু অংশের মধ্যে একটা ক্ষোভও রয়েছে যে সবসময় নির্বাচনে কোনো না কোনো রাজনৈতিক দল এটা দাবার ভরে হিসেবে ব্যবহার করে। আমি তো নিজেবার কালীগঞ্জে গিয়ে দেখেছি ঘোরতর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, যেখানে ওই তামান্নার মা প্রার্থী হয়েছেন, বাম প্রার্থী হয়েছেন সিপিএম এ, সেখানে গিয়ে আমি সমালোচনা শুনে এসেছি, কিন্তু তাদের বৃদ্ধ ভদ্রলোকই বললেন যে তাদের উপায়ন্তর নেই, কিছু করার নেই, যে বিজেপিকে ঠেকানোর জন্য তৃণমূল, কিন্তু আদারওয়াইজ তোমার সংখ্যালঘুদের জন্যই, বা তুমি বলো যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের জন্য মানে কি বৃহৎ একটা
সেই যে সাচার কমিটি রিপোর্ট দিয়েছিল, তা সাচার কমিটি রিপোর্টের থেকে আজকে তুমি যদি মানব সম্পদ উন্নয়নের দিক থেকে যেদিকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক থেকে দেখো, সূচকের দিক থেকে দেখো, কি বৃদ্ধি হয়েছে। সরকারি গালগল্প অনেক কিছু থাকতে পারে, সেটা বাস্তবের মাটিতে দেখা যায় না। কিন্তু আচ্ছা, তার সাথে দেখো, তুমি তো মুর্শিদাবাদে গেছিলে, এর আগেও আমরা এটা একাধিকবার আলোচনা করেছি, মালদা মুর্শিদাবাদে সংখ্যালঘুদের মধ্যে ভোটের একটা আন্ডার কারেন্ট কাজ করছে, বরাবর বলা হচ্ছে। ওখান থেকে আমরা গ্রাউন্ড রিপোর্টও যা পেয়েছি রিপোর্টারদের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে। ওখানে তো ক্ষোভ রয়েছে, তার কারণ হচ্ছে মুর্শিদাবাদের তৃণমূলের নেতাদের মধ্যে একটা বড় ক্ষোভ রয়েছে। তার কারণ তারা মনে করেন যে মুর্শিদাবাদ থেকে পার্টিকে 3টে এমপি, 20 জন বিধায়ক, কোনো বড় মন্ত্রী হয়নি। ধরো কলকাতায় 11খানা সিট, ঠিক আছে, কলকাতা এবং সংলগ্ন এলাকা মিলিয়ে কতগুলো সিট আছে, এবং কলকাতা এবং সংলগ্ন এলাকায়, ঠিক আছে, সব বড় মন্ত্রীরা এখানে। এক একটা জেলা থেকে পাশাপাশি কনস্টিটিউয়েন্সি থেকেই মন্ত্রী আছেন। কোনো সেভাবে যে একটা কি বলবো, যে একটা রিপ্রেজেন্টেশন একটা অঞ্চল থেকে একজন মন্ত্রী বা কিছু, তুমি বলো যে ওখান থেকে মন্ত্রী কে আছে, বড় মন্ত্রী। আমাদের একটা সাক্ষাৎকারে জাকির হোসেন তার ক্ষোভটা উগরেও দিয়েছে, হ্যাঁ, যে আমি মন্ত্রী থাকি। সবারই তুমি বলো না যে আকরুজ্জামান রঘুনাথগঞ্জের যে বিধায়ক, তিনি যে দপ্তর পেয়েছিলেন, তার বা কি ভূমিকা, কি কাজ ছিল, কতটুকু ক্ষমতা ছিল কাজ করবে। তো ওখানে তো তৃণমূলের নেতাদের মধ্যেও একটা ক্ষোভ আছে যে আমরাও হ্যাভ নট, মানে তৃণমূলের সংখ্যালঘু নেতাদের মধ্যে, যে জেলায় 22খানা এমএলএ, এতগুলো সংখ্যালঘু মুখ এবং 3 জন সাংসদ, কেন তার হলো না? এবং 3 জন সাংসদই হচ্ছেন সংখ্যালঘু সাংসদ, ইউসুফ পাঠান, আবু তাহের এবং হচ্ছে খলিলুর রহমান। কিন্তু পারসেপশন, এই পারসেপশনের কারণেই বিজেপি আজকে, এবং তার মাঝখানে বিজেপির পড়ে পাওয়া 14 আনা হয়ে গেছে বাংলাদেশ, যেখানে একটা ফান্ডামেন্টাল ফোর্সের রাইজ হয়ে গেল। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেন, এবং সেই যে ওখানে একটা অস্থির পরিস্থিতি, একটা দীর্ঘ সময় ধরে গত বছর পশ্চিমবঙ্গের বাঙালি দেখেছে, এবং ভয় পেয়েছে কিছু কিছু মানুষ, আতঙ্ক তৈরি বাংলাদেশের ঘটনা দেখে একেবারে। এবং বাংলাদেশের সংখ্যালঘু মানে বাংলাদেশে হিন্দুদের অবস্থা দেখে এখানে একখানা উত্তেজনা তৈরি হয়েছে, এখানে একটা অসন্তোষ তৈরি হয়েছে। এই সবকিছুই অ্যাড করেছে না। এবং বাংলাদেশের সময়তে বিজেপি সর্বভারতীয় নেতা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী পর্যন্ত তাদের কি বক্তব্য ছিল আজকে তুমি একবার স্মরণ করে দেখো। একেবারে ওই সময়তে। তো আমি তোমাকে একটা প্রশ্ন আমি শেষ করব, সেটা হচ্ছে যে সেক্ষেত্রে দেখো, সংখ্যালঘু ভোটে যদি কিছুটা অনিশ্চয়তা থাকে তৃণমূল কংগ্রেসের, এবং হিন্দুত্ব নিয়ে যে কড়াপাক বা যে আগ্রাসী ব্যাপার, এবং পরিকল্পিতভাবে বিজেপি যেভাবে হিন্দুত্বকে ভোটের একটা বড় ইস্যু করেছে, বা সেক্ষেত্রে তৃণমূলের জন্য কি কোথাও গিয়ে একটা অশনি সংকেত বা কিছু? দেখো, মালদা মুর্শিদাবাদে, মালদা তো আমি যাইনি, আমার সাংবাদিক গিয়েছিলেন, আমাদের অর্পিতা গিয়েছিলেন, শ্রেয়া গিয়েছিল ওখানে। তো ওরা গিয়ে তো একখানা রিপোর্ট দিয়েছে, ওখানে তো একটা সংখ্যালঘু ভোটের মধ্যে একটা অসন্তোষ মানে তৈরি হয়েছে। প্লাস হচ্ছে মুর্শিদাবাদে আমি নিজে দেখে এসেছি। তো যদি সংখ্যালঘু ভোটে সামান্যতম বিভাজন ঘটে থাকে, তাহলে আমার মনে হয় উত্তরবঙ্গেই হতে পারে। দক্ষিণবঙ্গে সংখ্যালঘু ভোট তৃণমূলকে ছেড়ে কোথাও বিক্ষিপ্তভাবে একাধ জায়গা ছাড়া, আমার মনে হয় যে দক্ষিণবঙ্গে মানে সিংহভাগ সংখ্যালঘু ভোট অটুট থাকবে, তৃণমূলের সঙ্গেই থাকবে। নওশাদ সিদ্দিকীর মিটিংয়ে তুমি যতই ভিড় দেখো না কেন, আমি গতবারও এই ভিড় দেখেছি, তার রিফ্লেকশন ইভিএমে আমি দেখিনি। নওশাদ হয়তো ভাঙড়ে জিততে পারেন, বড় জোর আরাবুল ইসলাম ওখানে লড়াই দিতে পারেন ক্যানিংয়ে, কিন্তু আইএসএফ এর থেকে বড় ইলেকট্রাল সাকসেস হবে বা খুব বেশি মুসলমান ভোট কাটতে পারবে আমার মনে হচ্ছে না এখনো পর্যন্ত। মানে জানি না, রেজাল্টে বোঝা যাবে। এটা তো আমার ব্যক্তিগত ধারণা, এটা তো ভুল হতেই পারে। সবটাই বোঝা যাবে যে ধর্মীয় মেরুকরণে এবার প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে বাংলার ভোট ধর্মীয় মেরুকরণে বিভক্ত হচ্ছে কিনা, এবং তার প্রভাব কতটা পড়বে, বা সরকার গঠনে এই যেটা হিন্দুত্বের হাওয়া যেটা তৈরি হয়েছে, এবং কৌশলগতভাবেই বিজেপি এটাকে একেবারে সামনে নিয়ে এসেছে, এটা সরকার গঠনেও কোনো বড় ভূমিকা নিতে পারে কিনা। 4 তারিখ ইভিএম মানে ভোটের রেজাল্ট বেরোবার পর এটা ক্লিয়ার হবে
ভোট পার্সেন্টেজ আসলে তখন আরও বোঝা যাবে। আমরা আমাদের মতো বিশ্লেষণও করব তখন। আজ আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল।